অনেক বছর আগে পাহাড় আর ঘন জঙ্গলে ঘেরা এক রহস্যময় রাজ্য ছিল। সেই রাজ্যের মাঝখানে ছিল এক জাদুকরী বন, যার নাম ছিল চন্দ্রবন। দিনের বেলায় সূর্যের আলো যেমন বনটিকে সোনালি করে তুলত, রাতের বেলায় হাজারো জোনাকের আলো আর জাদুর ফুলের উজ্জ্বলতায় পুরো বন ঝলমল করত। এই বনকে রক্ষা করত দুই অসাধারণ পরী, লাল পরী এবং নীল পরী। লাল পরী ছিল সাহস, আগুন আর শক্তির প্রতীক। তার ডানাগুলো ছিল লাল গোলাপের পাপড়ির মতো উজ্জ্বল। সে যখন আকাশে উঠত, তখন লাল রঙের ঝিকিমিকি আলো চারিদিকে ছড়িয়ে পড়ত। অন্যদিকে ছিল নীল পরী, পানি আর ভালোবাসার প্রতীক। তার ডানাগুলো ছিল নীল প্রজাপতির মতো কোমল। সে যখন নদীর উপর দিয়ে উড়ে যেত, তখন শুকিয়ে যাওয়া গাছও আবার সবুজ হয়ে উঠত। দুই পরীর বন্ধুত্ব ছিল এতটাই গভীর যে তারা কখনো একে অপরকে ছাড়া কোনো সিদ্ধান্ত নিত না। কিন্তু পৃথিবীতে আলো থাকলে অন্ধকারও থাকে। চন্দ্রবনের অনেক দূরে, কালো পাহাড়ের নিচে, আগুন আর ধোঁয়ায় ঘেরা এক গুহায় বাস করত এক ভয়ঙ্কর রাক্ষস। তার নাম ছিল কালো রাক্ষস। তার বিশাল শরীর, জ্বলন্ত লাল চোখ আর ধারালো দাঁত দেখে যে কেউ ভয় কেঁপে উঠত। কিন্তু তার সবচেয়ে ভয়ঙ্কর শক্তি ছিল তার মন। সে অন্যের সুখ কখনো সহ্য করতে পারত না। যখনই সে দেখত কোথাও আনন্দ, শান্তি বা ভালোবাসা আছে, তখনই তার ভেতর হিংসায় জেগে উঠত। একদিন সে তার জাদুর আয়নায় চন্দ্রবনের দৃশ্য দেখছিল। সে দেখল পাখিরা গান গাচ্ছে, হরিণেরা নদীর ধারে খেলছে, শিশুরা হাসছে, আর দুই পরী সবাইকে সুখে রাখছে। রাক্ষস দাঁত চেপে বলল, না, এত সুখ আমি সহ্য করব না। পুরো বনকে আমি অন্ধকারে ডুবিয়ে দেব। সে তখন মনে মনে ভাবল, বহু বছর আগে শোনা এক গোপন রহস্য। চন্দ্রবনের সমস্ত জাদুর উৎস ছিল একটি আলোকমণি। এই জাদুর পাথর বনটির মাঝখানে থাকা বিশাল এক জীবন গাছের নিচে লুকিয়ে রাখা ছিল। যতক্ষণ আলোকমণি সেখানে থাকবে, ততক্ষণ কোনো অশুভ শক্তি বনকে জয় করতে পারবে না। রাক্ষসের ঠোঁটে ধীরে ধীরে এক ভয়ঙ্কর হাসি ফুটে উঠল। যদি সেই আলোকমণি আমি চুরি করতে পারি, তাহলে পুরো বন আমার হবে। এদিকে কিছুই জানতো না দুই পরী। সেদিন সন্ধ্যায় তারা বন জুড়ে উড়ে উড়ে ফুলে জাদুর আলো ছড়িয়ে দিচ্ছিল। আজ বনটা কত সুন্দর লাগছে। হ্যাঁ, সবাই সুখে থাকলে বনও হাসে। ঠিক তখনই দূরে আকাশে কালো ধোঁয়ার মতো কিছু একটা দেখা গেল। লাল পরী একটু চিন্তিত হয়ে বলল। তুমি দেখছো? নীলপরি তাকিয়ে বলল, হয়তো ঝড়ও আসে। কিন্তু সেটা ঝড় ছিল না, সেটা ছিল কালো রাক্ষসের জাদুর ধোঁয়া। সেই রাতেই চাঁদ মেঘের আড়ালে লুকিয়ে গেল। বনের সব পাখি হঠাৎ চুপ হয়ে গেল। জোনাকিরা একে একে নিভে যেতে লাগলো। পুরো বন অস্বাভাবিক নীরব হয়ে উঠল। রাক্ষস ধীরে ধীরে জীবন কাছে এসে পৌঁছালো। সে কালো জাদুর মন্ত্র পড়তে শুরু করলো। মাটি কাঁপতে শুরু করলো, গাছের শিকড় কেঁপে উঠল। কিছুক্ষণের মধ্যেই মাটির নিচ থেকে বেরিয়ে এলো এক উজ্জ্বল আলো। তার আলো এতটাই তীব্র ছিল যে কয়েক মুহূর্তের জন্য পুরো বন আলোকিত হয়ে উঠল। রাক্ষস জোরে হেসে উঠল। আজ থেকে এই আলো আমার। সে আলোকমণি তুলে নিয়ে মুহূর্তের মধ্যেই অদৃশ্য হয়ে গেল। তার চলে যাওয়ার সঙ্গে সঙ্গে পুরো বন কাঁপতে শুরু করলো। সব ফুল মুহূর্তেই শুকিয়ে গেল। নদীর পানি কালচে হয়ে গেল। পাখিরা বাসা ছেড়ে পালাতে লাগলো। জীবন গাছের পাতাগুলো ঝরতে শুরু করলো। হঠাৎ ঘুম ভেঙে গেল দুই পরীর। তারা আকাশে উঠে দেখে পুরো বন অন্ধকারে ডুবে গেছে। এটা কি হলো?
কেউ আলোকমণি নিয়ে গেছে। দুজন দ্রুত জীবন গাছের কাছে উড়ে গেল, কিন্তু সেখানে পৌঁছে তারা দেখল যেখানে আলোকমণি ছিল সেখানে এখন শুধু একটি বিশাল গর্ত, চারিদিকে কালো ধোঁয়ার চিহ্ন। লাল পরি মুঠি শক্ত করে বলল, এটা নিশ্চয়ই কালো রাক্ষসের কাজ। আলোকমণি ছাড়া জাদু ধীরে ধীরে শেষ হয়ে যাবে। ঠিক তখনই বনের বাইরে কাঠ সংগ্রহ করতে এসেছিল গ্রামের এক কিশোর। তার নাম ছিল রাহাত। সে দূর থেকে সব কিছু দেখছিল। রাহাত সাধারণ ছেলে হলেও তার মন ছিল খুব সাহসী। সে ধীরে ধীরে পরীদের কাছে এগিয়ে এলো। আপনারা কি বিপদে পড়েছেন? দুই পরী অবাক হয়ে তার দিকে তাকালো। এত বড় বিপদের মধ্যেও ছেলেটির চোখে ভয়ের কোনো চিহ্ন নেই। লাল পরী বলল, তুমি এখানে কেন এসেছো? রাহাত শান্তভাবে উত্তর দিল, আমি দেখলাম পুরো বন অন্ধকার হয়ে গেছে, তাই সাহায্য করতে এলাম। নীল পরী দীর্ঘশ্বাস ফেলে বলল, এটা সাধারণ বিপদ নয়। কালো রাক্ষস আমাদের জাদুর আলোকমণি চুরি করেছে। রাহাত এক মুহূর্ত দেরি না করে বলল, তাহলে চলুন আমরা সেটা ফিরিয়ে নিয়ে আসি। আমরা যদি এখনই কিছু না করি তাহলে বনটা বাঁচবে না। লাল পরী মাথা নাড়ল। তুমি ঠিক বলছো, কিন্তু কালো রাক্ষসের গুহায় পৌঁছানো সহজ নয়। নীল পরী ধীরে ধীরে বলল, তার গুহার পথে আছে ভয়ঙ্কর বন, বিষাক্ত কুয়াশা আর জাদুর পাহাড়। যারা যেখানে যায় তাদের বেশিরভাগ আর ফিরে আসে না। রাহাত একটু হেসে বলল, ভয়কে যদি পথে শেষ মনে করি তাহলে কোনোদিনও গন্তব্যে পৌঁছানো যাবে না। দুই পরী ছেলেটির সাহস দেখে অবাক হয়ে গেল। লাল পরী বলল, তাহলে আজ থেকে শুরু আমাদের যাত্রা। জন বন পেরিয়ে এগিয়ে যেতে লাগলো। কিছু দূর যাওয়ার পর তারা পৌঁছালো বিশাল নদীর ধারে। এই নদী আগে স্বচ্ছ আর নীল ছিল, কিন্তু এখন তার পানি কালো হয়ে গেছে। হঠাৎ নদীর মাঝখান থেকে গর্জনের মতো শব্দ ভেসে এলো। পানি নিজে থেকেই ঘূর্ণি তৈরি করতে শুরু করলো। নীলপরি বিস্মিত হয়ে পড়ল। এটা স্বাভাবিক নয়। রাক্ষস নদীতে কালো জাদু ছড়িয়ে দিয়েছে। রাহাত নদীর দিকে তাকিয়ে কিছুক্ষণ ভাবল। তারপর সে মাটিতে পড়ে থাকা একটি শুকনো গাছের গুঁড়ি ঠেলে দিল পানিতে। ঘূর্ণিটার সঙ্গে সঙ্গে সে গুঁড়িটাকে টেনে নিয়ে গভীরে ডুবিয়ে দিল। লাল পরি অবাক হয়ে বলল, যদি আমরা সরাসরি নামতাম তাহলে আমাদের এই অবস্থা হতো। রাহাত চারিদিকে তাকিয়ে একটি পুরনো কাঠের সেতু দেখতে পেল, যেটা লতাপাড়ায় ঢাকা ছিল। সে বলল, দেখুন, ওদিকে একটা সেতু আছে। তিনজন সাবধানে সে সেতু দিয়ে নদী পার হয়ে গেল। নদী পার হওয়ার পর শুরু হলো আরো ভয়ঙ্কর পথ। চারিদিকে ঘন কুয়াশা, এত ঘন যে নিজের হাতও ঠিক মতো দেখা যায় না। হঠাৎ কুয়াশার ভেতর থেকে অদ্ভুত অদ্ভুত শব্দ ভেসে আসতে লাগলো। কখনো মনে হচ্ছে কেউ কাঁদছে, কখনো মনে হচ্ছে কেউ সাহায্য চাইছে। নীলপরি থেমে গেল। সে স্পষ্ট শুনতে পেল, নীলপরি, আমাকে বাঁচাও। সে ভয়ে চারিদিকে তাকাতে লাগলো। কে কে আমাকে ডাকছে? লালপরি সঙ্গে সঙ্গে তার হাত ধরে বলল। না, এটা সত্যি নয়। রাহাত বলল, রাক্ষস আমাদের মন দুর্বল করার চেষ্টা করছে। ঠিক তখনই কুয়াশার ভেতর থেকে নীলপরি মায়ের মতো একটি অবয়ব দেখা দিল। সে কাঁদতে কাঁদতে বলল, আমাকে ফেলে যেও না। চোখ বন্ধ করো। সত্যিকারের ভালোবাসা কখনো এভাবে ফাঁদ পাতে না। নীলপরি চোখ বন্ধ করে গভীর শ্বাস নিল। কয়েক মুহূর্ত পর যখন সে আবার চোখ খুলল, তখন সব কিছু মিলিয়ে গেছে। চারিদিকে শুধু কুয়াশা। রাহাত মৃদু হেসে বলল, তিনজন আবার হাঁটতে শুরু করলো। অনেকক্ষণ পর কুয়াশা শেষ হলো। সামনেই দেখা গেল কালো পাথরে তৈরি বিশাল এক পাহাড়। পাহাড়ের মাথায় আগুনের মতো লাল আলো জ্বলছে।
লালপরি নিচু গলায় বলল। এটা রাক্ষসের দুর্গ। দুর্গের ভেতর বসে আছে কালো রাক্ষস। তার সামনে রাখা আলোকমণি থেকে সোনালি আলো বের হচ্ছে, কিন্তু সেই আলোকে সে কালো জাদু দিয়ে ধীরে ধীরে অন্ধকারে পরিণত করেছে। সে হেসে বলল, আজ থেকে এই আলো আমার। আর একটু সময়, তারপর এই আলোকমণি আর আলো দেবে না। পুরো পৃথিবী আমার অন্ধকারে ঢেকে যাবে। হঠাৎ তার জাদুর আয়না কেঁপে উঠল। সে দেখতে পেল লালপরি, নীলপরি আর রাহাত তার দুর্গের দিকে এগিয়ে আসছে। রাক্ষস ভয়ঙ্কর ভাবে হেসে উঠল। তোমরা নিজেরাই আমার কাছে চলে এসেছো, খুব ভালো। সে হাত তুলে এক ভয়ঙ্কর মন্ত্র পড়ল। সঙ্গে সঙ্গে দুর্গের সামনে থাকা পাহাড় কাঁপতে শুরু করলো। বড় বড় পাথর গড়িয়ে নিচে নামতে লাগলো। রাহাত চিৎকার করে বলল। সাবধান! লালপরি দ্রুত জাদু ব্যবহার করে একটি আগুনের ঢাল তৈরি করলো, কিন্তু আশ্চর্য, ঢালটি কয়েক সেকেন্ডের মধ্যেই দুর্বল হয়ে গেল। নীলপরি বিস্ময়ে বলল। আমাদের শক্তি কমে যাচ্ছে। লালপরি তার চেপে বলল, আলোকমণি ছাড়া আমাদের জাদু বেশিক্ষণ টিকবে না। রাহাত দ্রুত দুজনকে টেনে একটি বিশাল পাহাড়ের আড়ালে নিয়ে গেল। কয়েক মুহূর্ত পরই পাহাড় থেকে নেমে আসা বিশাল পাথরগুলো তাদের পাশ দিয়ে গর্জন করতে করতে নিচে নেমে পড়ে গেল। সব কিছু শান্ত হওয়ার পর রাহাত গভীর শ্বাস ফেলল। রাক্ষস জানে আমরা আসছি। ঠিক তখনই পাহাড়ের ভেতর থেকে বেরিয়ে এলো গরম ধোঁয়া আর ভয়ঙ্কর হাসির শব্দ। দূর থেকে কালো রাক্ষসের কণ্ঠ ভেসে এলো। এসো, আমি তোমাদের অপেক্ষায় আছি। স্বাগতম। তোমরা নিজের পায়ে হেঁটে মৃত্যুর রাজ্যে চলে এসেছো। তার হাসির শব্দে পুরো পাহাড় কেঁপে উঠল। রাহাত একটুও ভয় না পেয়ে সামনে এগিয়ে বলল, আমরা আলোকমণি ফিরিয়ে নিতে এসেছি। বনকে আর ধ্বংস করতে দেব না। রাক্ষস হো হো করে হেসে উঠল। একটা ছোট্ট ছেলে আমাকে হারাবে, এটা ভেবেছো? লালপরি রাগে জ্বলতে জ্বলতে বলল। তোর অন্যায় আজ শেষ হবে। নীলপরি শান্ত গলায় বলল, শেষ সুযোগ দিচ্ছি, আলোকমণি ফিরিয়ে দাও। রাক্ষসের চোখ লাল হয়ে উঠল। কখনোই না। সে মাটিতে হাত আঘাত করতে পুরো দুর্গ কেঁপে উঠল। মেঝে ফেটে কালো আগুন বেরিয়ে আসতে লাগলো। রাহাত দ্রুত দুই পরীকে সরিয়ে নিল। আগুন কয়েক মুহূর্তের মধ্যেই চারিদিকে ছড়িয়ে পড়ল। লালপরি নিজের অবশিষ্ট জাদু দিয়ে আগুন ঠেকানোর চেষ্টা করলো, কিন্তু তার শক্তি আগের মতো নেই। সে হাঁপাতে লাগলো। আমার জাদু দুর্বল হয়ে যাচ্ছে। নীলপরি সঙ্গে সঙ্গে পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করলো, কিন্তু এই আগুন সাধারণ আগুন নয়। পানি ছোঁয়া মাত্রই আবার দ্বিগুণ হয়ে জ্বলে উঠল। রাক্ষস উচ্চস্বরে হাসতে লাগলো। দেখলে, আলোকমণি ছাড়া তোমরা কিচ্ছু নও। রাহাত চারিদিকে তাকিয়ে বুঝতে চেষ্টা করলো। হঠাৎ তার চোখ পড়লো দুর্গের মাঝখানে রাখা বিশাল কালো ঢিপির দিকে। সেখানে একটি লোহার খাঁচার ভেতরে বন্দী রয়েছে আলোক রশ্মি, কিন্তু খাঁচার চারপাশে ঘুরছে কালো জাদুর আগুন। রাহাত বলল। ওইটাই আলোকমণি। লালপরিও দেখে ফেলল। কিন্তু এই আগুন পার হওয়া অসম্ভব। রাক্ষস আবার লড়তে পড়ল। সঙ্গে সঙ্গে দুর্গের দেয়াল থেকে অসংখ্য কালো ছায়া বেরিয়ে এলো। তারা তিনজনকে ঘিরে ধরল। ছায়াগুলো মানুষ নয়, কিন্তু জীবিত। তারা যাকে স্পর্শ করছে তার শরীর দুর্বল হয়ে যাচ্ছে। নীলপরি কাপা গলায় বলল। এগুলো অন্ধকারের আত্মা। রাহাত হাতে একটি জ্বলন্ত কাঠ তুলে নিল। সে একটার পর একটা ছায়ার দিকে ছুঁড়ে মারতে লাগলো। আলো স্পর্শ করতেই ছায়াগুলো মিলিয়ে যেতে লাগলো। লালপরি অবাক হয়ে বলল। অন্ধকার আলোকে সহ্য করতে পারে না। রাহাত চিৎকার করে বলল। তাহলে আগুন নয়, আলো ব্যবহার করুন। কথাটা শুনে নীলপরির মাথায় একটি বুদ্ধি এলো। সে চোখ বন্ধ করে তার অবশিষ্ট জাদু একত্র করলো। তার হাত থেকে ছোট ছোট নীল আলোর গোলা বের হতে লাগলো। লালপরিও নিজের শক্তি দিয়ে লাল আলোর শিখা তৈরি করলো।
দুই আলোর মিলনে তৈরি হলো এক বিশাল সাদা আলোক রশ্মি। সেই আলো পুরো দুর্গ আলোকিত করে দিল। এক মুহূর্তেই সব কালো ছায়া চিৎকার করতে করতে অদৃশ্য হয়ে গেল। রাক্ষস প্রথমবারের মতো ভয় পেল। সে পিছিয়ে গেল, না, এটা হতে পারে না। কিন্তু সে হাল ছাড়ল না। সে নিজের শরীরের সব কালো শক্তি একত্র করতে লাগলো। কয়েক সেকেন্ডের মধ্যেই তার শরীর আরো বিশাল হয়ে গেল। তার মাথায় শিং বেরিয়ে এলো। তার হাত দুটো পাথরের মতো শক্ত হয়ে উঠল। চোখ থেকে আগুন বের হতে লাগলো। রাহাত বিস্ময়ে বলল, সে আরো শক্তিশালী হয়ে গেছে। রাক্ষস এবার এক লাফে সামনে এসে বিশাল মুষ্টি দিয়ে আঘাত করলো। পুরো দুর্গ কেঁপে উঠল। লাল পরি আর নীল পরি ছিটকে পড়ল। রাহাতও মাটিতে পড়ে গেল। রাক্ষস ধীরে ধীরে আলোকমণির সামনে গিয়ে দাঁড়ালো। এবার শেষ করে দেব তোমাদের। সে হাত বাড়িয়ে আলোকমণির উপর কালো জাদুর শেষ মন্ত্র পড়তে শুরু করলো। সঙ্গে সঙ্গে আলোকমণির সোনালী আলো ধীরে ধীরে নিভে যেতে লাগলো। চন্দ্রবনের জীবন গাছ অনেক দূরে দাঁড়িয়েও শুকিয়ে যেতে লাগলো। ফুলগুলোও ঝরে পড়তে লাগলো। নদীর পানি সম্পূর্ণ কালো হয়ে গেল। পাখিরা আকাশ থেকে নিচে পড়তে লাগলো। নীলপরির চোখে জল চলে এলো। আর কয়েক মুহূর্ত, তারপরে সব শেষ। লালপরি দাঁত চেপে উঠে দাঁড়ালো, না, এখনো শেষ হয়নি। কিন্তু তার শরীরে আর শক্তি নেই। সে আবার পড়ে গেল। রাহাত ধীরে ধীরে উঠে দাঁড়ালো। তার চোখে তখনও ভয় নেই, শুধু সাহস। সে নিজের মনে মনে বলল, শক্তি দিয়ে না পারলে বুদ্ধি দিয়ে জিততে হবে। সে লক্ষ্য করল, রাক্ষস যখন মন্ত্র পড়ছে তখন তার সব শক্তি আলোকমণির দিকে কেন্দ্রীভূত। অর্থাৎ এই মুহূর্তে সে নিজের প্রতিরক্ষা ভুলে গেছে। রাহাত ধীরে ধীরে চারিদিকে তাকালো। তার চোখে পড়ল দুর্গের ছাদের সঙ্গে ঝুলে থাকা বিশাল লোহার ঝড়পাতের দিকে। তার মুখে হালকা হাসি ফুটে উঠল। সে বুঝে গেছে রাক্ষসকে হারানোর পথ শক্তিতে নয়, বরং বুদ্ধিতে। কিন্তু সে কি সময় মতো নিজের পরিকল্পনা সফল করতে পারবে, নাকি কালো রাক্ষস তার আগেই আলোকমণিকে চিরতরে অন্ধকারে ডুবিয়ে দেবে? এটাই আমাদের শেষ সুযোগ। সে আস্তে আস্তে দেয়ালের পাশে পড়ে থাকা একটি ধারালো বর্শা হাতে তুলে নিল। রাক্ষস তখনও আলোকমণির উপর কালো মন্ত্র পড়ছে। তার সমস্ত মনোযোগ আলোকমণির দিকে। রাহাত নিঃশব্দে এগিয়ে গেল। লালপরি দুর্বল কণ্ঠে বলল, রাহাত, সাবধানে। নীলপরি ফিস ফিস করে বলল। তোমার উপর বিশ্বাস রাখছি। রাহাত গভীর শ্বাস নিল। তারপর সমস্ত শক্তি দিয়ে বর্ষাটি ছুঁড়ে মারল। বর্ষাটি সোজা গিয়ে আঘাত করল লোহার শিকলে। তেমনি এক বিকট শব্দে শিকলটি ভেঙে ছিঁড়ে গেল। বিশাল ঝাড়পাতিটি বজ্রের মতো শব্দ করে নিচে পড়ে সরাসরি কালো রাক্ষসের কাঁধে আঘাত করল। আহ! আলোকমণি আবার আগের জায়গায় স্থাপন করা হলো। মুহূর্তের মধ্যেই অলৌকিক ঘটনা ঘটল। শুকিয়ে যাওয়া ফুলগুলো আবার ফুটে উঠল। কালো নদী আবার নীল হয়ে গেল। গাছের পাতায় নতুন কুড়ি এলো। পাখিরা আবার গান গাইতে শুরু করলো। হরিণেরা আনন্দে দৌড়াতে লাগলো। জোনাকিরা আকাশ জুড়ে আলো ছড়িয়ে দিল। পুরো চন্দ্রবন আবার প্রাণ ফিরে পেল। লালপরি রাহাতের দিকে তাকিয়ে হাসলো। আজ তুমি না থাকলে এই বন কখনো বাঁচত না। নীলপরি বলল, সাহস শুধু শক্তিতেই নয়, সঠিক সিদ্ধান্ত নেওয়ার মধ্যেও থাকে। তুমি সেটা প্রমাণ করেছো। রাহাত লজ্জা পেয়ে বলল, আমি একা কিছুই করতে পারতাম না। আমরা সবাই একসাথে বলেই জিতেছি।